বাংলাদেশে প্রতিদিন ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা ও নানা তথ্য নিয়ে আলোচনা এবং বিশ্লেষণে TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশফাক আহমেদ এবং আজকের অনুষ্ঠানে আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত আছেন সাইফুল হক, সাধারণ সম্পাদক বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, এবং আমাদের সাথে আরও যুক্ত আছেন ডক্টর সুলতান মাহমুদ, অধ্যাপক রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে। এবং আপনাদের সাথে আলোচনা শুরু করার আগে আমি কয়েকটি তথ্য একটু তুলে ধরি এবং এই বিষয়গুলো নিয়েই আপনাদের সাথে আলোচনা করব। প্রথমে যে বিষয়টা আমি একটু তুলে ধরতে চাই দর্শকদের সামনে, তা হচ্ছে জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদ ও আহতদের প্রথম ধাপের খসড়া তালিকা প্রকাশ করেছে গণ অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল। গণ অভ্যুত্থানে শহীদদের প্রথম ধাপের খসড়া তালিকায় 858 জন শহীদের নাম এবং আহতদের তালিকায় 11,551 জনের নাম প্রকাশ করা হয়েছে। শনিবার গণ অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলের অতিরিক্ত সচিব খন্দকার জহিরুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। পরবর্তী যে তথ্যটি তা হচ্ছে 2024 সালে হিন্দুদের ওপর সহিংসতার 2200টি ঘটনা ঘটেছে বলে ভারতীয় মিডিয়া আউটলেটগুলোর প্রতিবেদনে এই দাবি করা হয়েছে। এবং এই বিষয়ে বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বলা হয়েছে যে এটি বিভ্রান্তিকর ও অতিরঞ্জিত। ইন্ডিয়া টুডে ও আনন্দবাজার সহ বেশ কয়েকটি ভারতীয় সংবাদ মাধ্যম গত শুক্রবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে বাংলাদেশে হিন্দুদের বিরুদ্ধে 2022 সালে 47টি, 2023 সালে 302টি এবং 2024 সালে 2200টি সহিংসতার ঘটনা ঘটেছে এমনটা তারা দাবি করছে। এবং এর পরিপ্রেক্ষিতে প্রেস উইং তাদের ভেরিফাইড ফেসবুক পেজে বলেছে, একটি বিবৃতি পোস্ট করেছে এবং সেখানেই বলা হয়েছে যে এই পরিসংখ্যান বিভ্রান্তিকর এবং অতিরঞ্জিত। এই ছিল কিছু বিষয়। এবং আরেকটি বিষয় যা আছে তা হচ্ছে বাংলাদেশে ইসলামী চরমপন্থা আসবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। ধর্মের বিষয়ে বাংলাদেশের তরুণরা খুবই পক্ষপাতহীন উল্লেখ করে তিনি বলেছেন তরুণরা দেশকে নতুন করে গড়তে চান। এটি ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টকে একটি সাক্ষাৎকার দিয়েছেন প্রধান উপদেষ্টা। সেখানে বাংলাদেশ 2024 সালে ইকোনমিস্টের বর্ষসেরা দেশ নির্বাচিত হয়েছে। এরই মধ্যে নিশ্চয়ই আপনারা অনেকে জানেন এটি সবচেয়ে সুখী বা ধনী নয়, বরং গত 12 মাসে কোন দেশ সবচেয়ে বেশি উন্নতি করেছে সেই বিচারে আসলে বর্ষসেরা দেশ বেছে নেওয়া হয়েছে। এবং বাংলাদেশকে বর্ষসেরা নির্বাচনের ক্ষেত্রে ছাত্র জনতার যে অভ্যুত্থান, স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন এবং বাংলাদেশের নতুন যাত্রা শুরুর বিষয়কে গুরুত্ব দিয়েছে ইকোনমিস্ট। বাংলাদেশ বর্ষসেরা খেতাব পাওয়ার প্রেক্ষিতে আসলে এই সাক্ষাৎকারটা নেওয়া হয়। এখানে ইকোনমিস্টের যে সাংবাদিক প্যাট্রিক ফোলিস তিনি জানতে চান যে বাংলাদেশে ইসলামী চরমপন্থা ফিরে আসার কিছু ঝুঁকি রয়েছে বলে সতর্ক করছে আমেরিকা এবং ভারতের কর্মকর্তারা। বিষয়টি কিভাবে দেখছেন? এবং এর জবাবেই প্রধান উপদেষ্টা আশ্বস্ত করে বলেছেন বাংলাদেশে এমন কিছু ঘটতে যাচ্ছে না, দেশের তরুণরা খুবই উদ্যমী, ধর্মের বিষয়ে তারা খুবই পক্ষপাতহীন এবং তারা নতুন বাংলাদেশ গড়তে চান, যেমনটা বলছিলাম। এর পরবর্তীতে যদি দেখি জামায়াত ইসলামের যে আমির ডক্টর শফিকুর রহমান তিনি বলেছেন এদেশে মেজরিটি মাইনরিটি বলে কিছু নেই, সবাই এদেশের গর্বিত নাগরিক, বাংলাদেশের গর্বিত নাগরিক। একটি সম্মেলনে তিনি নেতাকর্মীদের আগামীর বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন এবং সেখানেই ভারতের উদ্দেশ্যে তিনি বলেছেন আমাদের আপনারা সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলেন, আপনার চেহারাটা আয়নায় দেখেন, আপনারা যাদের মাইনরিটি বলেন তাদের সাথে কি আচরণ করেন প্রশ্ন রেখেছেন তিনি। আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির সবক দিতে আসবেন না, যুগ যুগ ধরে এদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, এদেশের মানুষ তা প্রমাণ করেছে, অর্থাৎ বাংলাদেশের মানুষ তা প্রমাণ করেছে, এমনটাই তিনি বলেছেন। এবং এরপরে আমি ছোট করে আর দুটি একটু তথ্য তুলে ধরি, তা হচ্ছে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় রাজনৈতিক দল হলে সরকারের গ্রহণযোগ্যতা নষ্ট হবে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন আমরা খবরের কাগজে দেখেছি জাতীয় নাগরিক কমিটি নামে একটি রাজনৈতিক দল করা হচ্ছে, ভালো কথা, গণতন্ত্রের পথে যখন আমরা হেঁটে যাচ্ছি যে কোনো রাজনৈতিক দল করতে পারে, অন্তর্বর্তীকালীন সরকার বা যারা এটা করছেন বৈষম্য বিরোধী ছাত্ররা যারা নেতৃত্ব দিয়েছে তারা যদি দল করে খুবই ভালো কথা, কিন্তু এটা যেন আবার রাজকীয় দল না হয়। রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় কোনো দল গঠন করার প্রক্রিয়া যদি হয় তাহলে সরকারের গ্রহণযোগ্যতা নষ্ট হবে। এবং সবশেষ একটি বিষয় আপনারা দর্শক নিশ্চয়ই এর মধ্যে অনেকেই জানেন যে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এএফ হাসান আরিফ তিনি মারা গেছেন এবং আগামী সোমবার মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে। 23 ডিসেম্বর সকাল 10টার দিকে বাংলাদেশ স্থানীয় সময় মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখতে পাচ্ছি। এবং তিনি গত শুক্রবার বিকেল 3:10 ঢাকার একটি হাসপাতালে মারা যান এবং তারপরে ওনার জানাজা অনুষ্ঠিত হয়েছে কয়েক দফায়। এই ছিল একটি তথ্য ছোট করে তুলে ধরলাম।
আমরা এখন চলে যাব আমাদের আলোচনায়। সাইফুল হক এবং ডক্টর সুলতান মাহমুদ, আপনাদের কাছে আমি একটু প্রথমে সাইফুল হক আপনার কাছে আসি, যে বিষয়টি নিয়ে এই যে ভারতীয় কয়েকটি গণমাধ্যম যে কথাটি বলছে, এই যে হিন্দুদের উপর সহিংসতা নিয়ে যে ভারতীয় মিডিয়ার প্রতিবেদন এবং প্রধান উপদেষ্টার প্রেস উইং জবাবে যে বক্তব্য দিয়েছে, এই পুরো বিষয়টি আপনি এই ব্যাপারে কি বলবেন? জি, আপনাকে ধন্যবাদ। আপনার এখানে উপস্থিত আছেন প্রফেসর ডক্টর সুলতান মাহমুদ। তার সাথে কোনো প্রোগ্রামে আমার এই প্রথম, আমি তাকেও উষ্ণ শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আপনার অনুষ্ঠানে যারা দর্শক শ্রোতা দেশে বা বাইরে, সবাইকে শুভেচ্ছা জানাই। ভারতীয় গণমাধ্যমের এটা আমি লক্ষ্য করেছি, এবং এটার প্রতি উত্তরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে যে বক্তব্য গেছে, আমি মনে করি ব্রডলি সেটা ঠিকই আছে। এখন আপনি জানেন যে 5 আগস্টের ছাত্র শ্রমিক জনতার গণঅভ্যুত্থানের পরে ভারতের প্রচার মাধ্যম, বিজেপি, ভারতের সরকার এবং তাদের নানা মহল হাসিনার পরাজয়কে তারা নিজেদের পরাজয় হিসেবে তারা এটাকে দেখছে, এবং ভারতের বাংলাদেশ বিরোধী নীতিরও যে একটা পরাজয় ঘটেছে এই 5 আগস্টের এই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে। এই পরাজয়টা 4 মাস পার হলেও এখনো পর্যন্ত তারা এটাকে মেনে নিতে পারেনি, এখনো তারা ধাতস্থ হতে পারেনি। নতুন যে রাষ্ট্রটা আত্মমর্যাদা, আত্মশক্তি নিয়ে আবার ঘুরে দাঁড়াচ্ছে, এক ধরনের পুনরুত্থান ঘটছে বাংলাদেশ রাষ্ট্রে, যারা স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা এবং ধর্মীয় সম্প্রীতির একটা বিশাল মেলবন্ধনে যারা উঠে দাঁড়াতে চায়, এই বাস্তবতা ভারতের নীতি নির্ধারকরা এখনো পুরোপুরি তারা গ্রহণ করতে পারেনি। সেজন্য এক এক সময় এক এক ইস্যু নিয়ে তারা এখানে উস্কানি, একটা মিথ্যাচার, একটা সংগঠিত একটা প্রচারণা দিয়ে তারা চেষ্টা করলো একটা সাম্প্রদায়িক উস্কানি তৈরি করবার জন্য, হিন্দু মুসলমান একটা বৈরিতা, এমনকি পারলে একটা দাঙ্গা পরিস্থিতি তৈরি করা। এগুলোর লক্ষ্যটা যত না বাংলাদেশ, লক্ষ্যটা ভারতের অভ্যন্তরীণ রাজনীতি একটা হিন্দুত্ববাদী মেরুকরণটাকে আরো স্পষ্ট করা, যেটা নরেন্দ্র মোদী এবং তাদের দলের ভবিষ্যতের জন্য এটা একটা রাজনৈতিক পুঁজি হিসাবে হয়তো ভবিষ্যতে কাজ করবে। লক্ষ্যটা এটা। আর আপনি জানেন যে তারা যে তথ্য যেটা দিয়েছে, সত্যি এটা মিথ্যাচার, এক ধরনের বিভ্রান্তিকর। আমাদের কিছু কিছু ঘটনা সংঘটিত হয়েছে, এটা সত্য, 5 আগস্টের পরে। কিন্তু এবং এই সমস্ত ঘটনা, ধরুন প্রথমত এটা তো অতিরঞ্জন, এটা নিয়ে কোনো প্রশ্নই নেই। আর হিন্দু বলে পরিচিত যাদের ধরুন বাড়িঘর, কিছু ব্যবসা প্রতিষ্ঠান আক্রান্ত হয়েছে, এটা প্রধানত সাম্প্রদায়িক কারণে নয়। যারা আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন, আওয়ামী লীগের ফ্যাসিস্ট রেজিমের সাথে কোনো না কোনো ভাবে যুক্ত থেকে তারা দেশের মানুষের বিরুদ্ধে তারা দাঁড়িয়েছিলেন, এবারকার এই গণঅভ্যুত্থানের বিরুদ্ধে যারা ভূমিকা রেখেছেন, তারা ছাত্র জনতার কিছু রোষের তারা সম্মুখীন হয়েছে, কিছুর বিক্ষোভের, কিছুটা আক্রোশের তারা সম্মুখীন হয়েছেন। সুতরাং এটাকে সাম্প্রদায়িক চেহারা দেবার কোনো কারণ নেই। আমি এই প্রসঙ্গে যেটা বলতে চাই যে এই ব্যাপারে ভারতের গণমাধ্যম খুবই দায়িত্বহীন ভূমিকা পালন করছে। আমি ভারতকে যে ধরুন একটা পৃথিবীর সর্ববৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র বলা হতো, আহ এটা ভারতের, এটা এখানে এখানে বলার পেছনে ভারতের গণমাধ্যমের একটা ভূমিকা ছিল। কিন্তু আমি সাম্প্রতিককালে যেটা লক্ষ্য করেছি, ভারতীয় গণমাধ্যম তার এই প্রফেশনাল ভূমিকাটাকে তারা বাইরে যে এই প্রশ্নে যেন কিভাবে একটা অভ্যুত্থান বিরোধী বাংলাদেশের এই জনগণের বিরুদ্ধে, ছাত্র তরুণ জনতার এই আপরাইজিং এর বিরুদ্ধে, এবার একটা হিংসা, ঘৃণা, একটা বিভক্তি বিভাজনের রাজনীতি কিভাবে উস্কে দেওয়া যায়, কিভাবে ছড়িয়ে দেওয়া যায়, প্রতিনিয়ত এই ব্যাপারে তারা কিন্তু তৎপর। আর ভারতের মিডিয়ার যেহেতু একটা ইন্টারন্যাশনাল ফেস আছে, তার যেহেতু একটা গ্লোবাল, তার একটা এক ধরনের ইম্পর্টেন্ট নেটওয়ার্ক আছে, ফলে ইন্টারন্যাশনাল জগতেও তার কিন্তু পরোক্ষ এক ধরনের প্রভাব তার কাজ করে। আমি মনে করি এর বিরুদ্ধে আমরা এটাকে লড়বো। কিভাবে লড়বো? প্রকৃত তথ্য দিয়ে আমরা লড়বো, প্রকৃত ঘটনা দিয়ে আমরা এখানে লড়বো। আমাদের আহ, প্রধান উপদেষ্টার প্রেস উইং এটা যথেষ্ট না। আমি মনে করি ব্যাপারে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়, আমাদের গণমাধ্যম, আমাদের টেলিভিশন, আমাদের সংবাদপত্র, আমাদের সোশ্যাল মিডিয়া, অনলাইন মিডিয়া, তারা যদি এখানকার তথ্যগুলো তারা যদি কেবল উপস্থাপন করতে পারেন, আমি মনে করি
এই অপপ্রচারকে খানিকটা আমরা কিন্তু মোকাবেলা করতে সক্ষম হব। জি, আপনাকে ধন্যবাদ। আমি আপনার কথার সূত্র ধরে একটু ডক্টর সুলতান মাহমুদ আপনার কাছে আসি, যে বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম অথবা সাইফুল হক বলছিলেন। এর সাথে এই যে সংখ্যালঘু যে বিষয়টি, এইটাকে ইস্যু করে ভারত কতদূর যেতে পারে আসলে এই যে বাংলাদেশের সাথে? যদি আমি আরেকটু বলি যে ভারতের যে উদ্বেগ এটি নিয়ে, এটা আসলে বাংলাদেশের সাথে ডিপ্লোমেসিতে অথবা সম্পর্কে অদূর ভবিষ্যতে এটার রিফ্লেকশনটা আসলে কি হবে? দু দেশের সম্পর্কের মধ্যে এটা কিভাবে রিফ্লেক্ট করবে বাণিজ্যিকভাবে অথবা অন্যান্যভাবে? আপনি কিভাবে দেখছেন জিনিসটা? জি, অসংখ্য ধন্যবাদ। খুব চমৎকার করে বলছিলেন সাইফুল ভাই, খুব ভালো লাগছিল। আসলে সত্যিকার অর্থে আমরা যদি একটু চিন্তা করি যে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক নানাভাবে বিভিন্ন সময়ে নানা রকম টানাপোড়েন দেখতে পেয়েছি আমরা। এর আগেও দেখতে পেয়েছি, এখনো দেখতে পাচ্ছি। তবে এখন বিশেষ করে পট পরিবর্তনের পরে আহ গত 5 আগস্টের পরের যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেখানে একটা বিষয় দেখা যাচ্ছে, সেটি হচ্ছে কিছুটা আস্থার সংকট তৈরি হয়েছে। আস্থার সংকট কাদের? আমি মনে করি যে ভারতের একদিকে আস্থার সংকট তৈরি হয়েছে, অন্যদিকে আবার বাংলাদেশেরও কিছুটা আস্থার সংকট তৈরি হয়েছে। তো যার ফলে আমরা দেখেছি যে দুই রাষ্ট্রেরই পররাষ্ট্র অধিদপ্তর, পররাষ্ট্র মন্ত্রণালয় বিশেষ কিছু উদ্যোগ গ্রহণ করে ইতিমধ্যেই কিন্তু সম্পর্কটিকে একটি স্থিতিশীল অবস্থায় নেওয়ার একটি প্রক্রিয়া তারা অবলম্বন করেছেন। এমনকি আমরা দেখেছি যে আহ, ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশে 2বার আসলেন এবং বিভিন্ন মহলে প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বললেন, উপদেষ্টা পররাষ্ট্র সচিবদের সাথে কথা বললেন। তো আপনি যেটা বলছেন যে এর ভবিষ্যৎটা কি প্রভাব পড়তে পারে, আমরা কিন্তু একটা সত্যিকার অর্থে একটা জিনিস খেয়াল করছি যে বাংলাদেশ কিন্তু চাচ্ছে যে সম্পর্কটা ভালো থাকুক, আবার ভারতও চাচ্ছে। কিন্তু ভারতের একটা যেমন সাইফুল ভাই বলছিলেন যে হিন্দুত্ববাদী যে রাজনৈতিক আচরণ তাদের, সেই আচরণটাকে কাজে লাগিয়ে বাংলাদেশের এই একটা সাম্প্রদায়িক সম্প্রীতির জায়গাটাকে প্রশ্নবিদ্ধ করার মধ্য দিয়ে, বিশেষ করে বিগত সরকারের সঙ্গে তাদের যে একটা দীর্ঘ সম্পর্ক ছিল, সেই সম্পর্কটা হঠাৎ করে একটা পরিবর্তন হওয়ায় ভারতের এই জায়গাটি কিছুটা রাজনৈতিক চিন্তা থেকে এবং কিছুটা অর্থনৈতিক বা কিছুটা পররাষ্ট্র বিষয়ক চিন্তা থেকে তাদের মধ্যে একটা আস্থার সংকট তৈরি হয়েছে। তো এই আস্থার সংকট, আমি যেটা মনে করি যে এই আস্থার সংকটটিকে কাটিয়ে ওঠানোর জন্য বাংলাদেশেরও কিছু ভূমিকা থাকা দরকার, দায়িত্বশীল ভূমিকা। ভারতের যেমন অবশ্যই থাকা উচিত, ভারত একটি বড় রাষ্ট্র, তাদের থাকা উচিত। কিন্তু বাংলাদেশের আমি বিগত কয়েকদিন ধরে খেয়াল করছি, যেমন একজন উপদেষ্টা, বাংলাদেশের একজন উপদেষ্টা যিনি দায়িত্বশীল ব্যক্তি, তিনি কিন্তু একটা ফেসবুক পোস্ট করে, ভারত সম্পর্কে একটা পোস্ট করে বিষয়টা আর একটু উস্কানির দিকে নিয়ে গেছে। এবং এর মধ্যে ভারতের পররাষ্ট্র দপ্তর একটা এ ব্যাপারে বিবৃতিও দিয়েছেন বা একটু ক্ষোভ প্রকাশ করেছেন। যেই পোস্টটি পরবর্তীতে এর মধ্যে আমরা ডিলিট খেয়াল করা করেছি হয়েছে। জি জি, হ্যাঁ, ডিলিট করা জি। হয়েছে, 1 ঘন্টার মধ্যে ডিলিট করা হয়েছে। এখন দেখেন, আমরা যদি দেখি যে এর মধ্যে আবার নরেন্দ্র মোদীর কুশপুত্তলিকা পোড়ানো হয়েছে। এই এই ব্যাপারটা আমরা দেখছি যে অল্প কয়েকদিন আগে দেখলাম যে একটি সম্পর্কের স্থিতিশীল অবস্থা তৈরি করার জন্য একটা প্রচেষ্টা অব্যাহত ছিল বা প্রচেষ্টা রয়ে গেছে। তার মধ্যেও আবার দায়িত্বশীল জায়গা থেকে যদি এই ধরনের আচরণ চলে আসে, তখন কিন্তু রাষ্ট্রের নাগরিকদের মধ্যেও, অর্থাৎ যে উস্কানিটা উভয় পক্ষ থেকে আসছে বা যাচ্ছে, বিশেষ করে ভারত বিগত সরকারের সম্পর্কটা যেহেতু একটু মানে বিগত সরকার যেহেতু চলে গেছে, তো যার ফলে ভারত একটু অনাস্থার যে সংকটটা অনুভব করছে, আস্থার সংকটটা অনুভব করছে। তো সেইখান থেকে কি করে তাদেরকে একটু স্থিতিশীল জায়গায় নিয়ে আসা যায়, এর জন্য কিন্তু বাংলাদেশের কিছু দায়িত্ব রয়েছে আমি মনে করি আর কি। কারণ সেই দায়িত্ব অথবা আপনি যে কথাটি বলছেন যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার সেই জায়গাটায় কতটা সচেষ্ট আপনি দেখতে পাচ্ছেন, অথবা আপনার কাছে মনে হচ্ছে যে তারা সম্পর্ক স্বাভাবিক অথবা সম্পর্ক আরো ভালো করার ক্ষেত্রে আসলে তারা কাজ করতে পারছেন? আমার কাছে মনে হয়েছে যে তাদের চেষ্টাটা ছিল, কিন্তু নানা মহল থেকে, যেহেতু আমাদের এইখানে বাংলাদেশেও কিন্তু এখানে হিন্দু মুসলমান
বা মাইনরিটি মেজরিটি বিভিন্ন ধরনের বিষয় রয়েছে। তো এখানেও কিন্তু উস্কানি, অর্থাৎ আমরা জানি যে এখানে একটা রাজনৈতিক দলের সমর্থক বাহিনী রয়েছে। বিশেষ করে আমরা জানি যে মাইনরিটিদের একটা মানে মনে হচ্ছে যে তাদের মধ্যে একটা আস্থা সংকট তৈরি হয়েছে এই জন্য যে তারা ভাবছে যে তাদের নিরাপত্তা নেই, তারা ভাবছে যে তারা হয়তো যে কোনো ভাবে হুমকির সম্মুখীন হচ্ছে। তো আমরা কিন্তু জানি যে বাংলাদেশে দীর্ঘ সময় ধরেই বড় ধরনের সাম্প্রদায়িক হামলা বিভিন্ন সময় ঘটেছে, এমনকি আওয়ামী লীগের সময়ও কিন্তু বিভিন্ন ধরনের হামলা বা বিভিন্ন ধরনের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হওয়ার সুযোগ তৈরি হয়েছে। এবং যতটা না সুযোগ হয় ততটা ভারত বিভিন্ন সময় সেটাকে পুঁজি করে বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের বা সম্পর্কটার ব্যাপারটাকে একটু অন্যভাবে প্রবাহিত করার চেষ্টা করে। তো আমার কাছে মনে হয়েছে যে আগামীর যে সম্ভাবনা, আগামীর যে জায়গাটি ভারত এবং বাংলাদেশের, সেই জায়গাটি অবশ্যই আরো সুন্দর হতে পারে। সেক্ষেত্রে ভারতকে আর একটু দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। এই জন্য যেমন আমি কিন্তু খেয়াল করছি যে ভারতের পার্লামেন্টে দাঁড়িয়ে পার্লামেন্ট মেম্বাররা বা বিভিন্ন সময় বাংলাদেশকে নানাভাবে হেয় বা ছোট করার চেষ্টা চালিয়েছে। এমনকি আমি দেখেছি যে আমাদের মমতা ব্যানার্জি উনি কিন্তু পার্লামেন্টে দাঁড়িয়ে বললেন যে বাংলাদেশে জাতিসংঘ থেকে শান্তিরক্ষী বাহিনী পাঠিয়ে দেওয়া হোক। তো এই বিষয়গুলো কিন্তু কোনোভাবেই বাংলাদেশের সঙ্গে যায় না, জি কারণ ডক্টর সুলতান বাংলাদেশে মাহমুদ, এমন এবং কোনো পরিস্থিতি তৈরি জি হয়নি। এই বিষয়গুলোতে আমি আমি একটু প্রশ্ন রাখতে চাই। এই বিষয়গুলোকে আপনার কি মনে হয় যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এগুলো আসলে লিখিতভাবে অথবা আনুষ্ঠানিকভাবে এগুলোর প্রতিবাদ অথবা নিন্দা এগুলো আসলে জানানো উচিত, এই প্র্যাকটিসগুলো বাংলাদেশের করা উচিত? হ্যাঁ, অবশ্যই। যেমন সাইফুল ভাই বলছিলেন যে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সুস্পষ্ট ভাবে, যেমন প্রেস উইং যেটা জানিয়েছে, প্রেস উইং এর ব্যাপারটা না, এটা পররাষ্ট্র মন্ত্রণালয় সুস্পষ্ট ভাবে, যেমন তারা কিন্তু অল্প কোনো ইস্যুতেই তারা প্রতিবাদ জানাচ্ছে, ক্ষোভ জানাচ্ছে, বিবৃতি দিচ্ছে, কিন্তু বাংলাদেশের জায়গা থেকে কিন্তু সেটা আমরা খেয়াল করছি না খুব বেশি। এখন প্রেস উইং এ একটা একটা বিবৃতি দিয়ে দিল, সেটা একরকম। আর একটা প্রপার চ্যানেলে, অর্থাৎ আমরা আমরা যদি দেখি যে পররাষ্ট্র মন্ত্রণালয় সুস্পষ্ট ভাবে একটা ব্যাখ্যা সহ তাদের সঙ্গে সম্পর্ক কি করে ডেভেলপ করা যায়, তাদেরকে আহ্বান জানিয়ে এবং তাদের আচরণটা কিভাবে আরো সহনশীল করা যেতে পারে, তাদের রাজনৈতিক নেতারা বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন তাদের মিডিয়াকে ব্যবহার করে যে যে ধরনের বক্তব্য বিবৃতি দিয়ে যাচ্ছে বাংলাদেশ সম্পর্কে, সেই জায়গাগুলো কিন্তু অবশ্যই পরিষ্কার হওয়া উচিত। আবার আরেকটা জিনিস আমি কিন্তু বলি যে আমাদের যেমন সাবেক সেনা কর্মকর্তারাও কিন্তু কয়েকদিন আগে আমরা দেখেছি যে বলেছেন যে তারা অল্প কয়েকদিনের মধ্যেই ভারত বা পশ্চিমবঙ্গ দখল করে নিবে। এমনকি পশ্চিমবঙ্গের অনেক অনেক প্রফেসররা বা বন্ধুরা আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ করে বলেছে যে আপনারা কি আমাদের বাংলাদেশকে কি আমাদের পশ্চিমবঙ্গ কি দখল করে নিতে যাচ্ছেন নাকি। তো এই ব্যাপারগুলো কি অবশ্যই একটা সুস্পষ্ট সুন্দর সমঝোতা করে নেওয়া উচিত, কারণ এভাবে যদি বারবার এই পাল্টা বিভিন্ন ধরনের হুমকি ধমকি এগুলো চলতে থাকে তাহলে এটা বাংলাদেশের পররাষ্ট্র নীতিকে অবশ্যই ক্ষতিগ্রস্ত করবে। তো জি এমনকি আমি মনে করি যে ভারতেরও কিছু দায়িত্ব রয়েছে, যে তারা যেহেতু একটা বৃহৎ গণতান্ত্রিক দেশ, তো গণতান্ত্রিক দেশ হিসেবে গণতান্ত্রিক মানসিকতা তাদের পোষণ করা উচিত ন্যায্যভাবে। জি, আপনাকে ধন্যবাদ। আমি আপনাদের সাথে আবার আলোচনায় ফিরবো, আমাকে একটি ছোট্ট বিরতি নিতে হবে। বিরতি থেকে ফিরে আমরা আবার আলোচনা করব। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকবেন। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আছেন আজকে দুজন অতিথি, জনাব সাইফুল হক এবং ডক্টর সুলতান মাহমুদ। আপনাদের দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি সরাসরি প্রশ্নে চলে যাব। একটু সাইফুল হক, আপনার কাছে আসতে চাই। যে বিষয়টি নিয়ে আপনি নিশ্চয়ই দেখেছেন যে একটি সাক্ষাৎকার দিয়েছেন প্রধান উপদেষ্টা, এবং সেখানে যে বিষয়টি রয়েছে, বাংলাদেশে ইসলামী চরমপন্থা ফিরে আসার কিছু ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছে আমেরিকা ও ভারতের কিছু কর্মকর্তা। এবং এই বিষয়ে প্রশ্ন করা হলে প্রধান উপদেষ্টা বলেছেন যে বাংলাদেশে ইসলামী চরমপন্থা আসবে না। এই যে বিষয়টি আমরা কথা বলছিলাম আসলে মাইনরিটি অথবা সংখ্যালঘু অথবা ভারতের যে দাবি অথবা অভিযোগ, এগুলো নিয়ে এই আবার এখানে নতুন করে আমরা দেখতে পাচ্ছি যে কিছুদিন ধরে এই জিনিসগুলো নিয়ে কথা হচ্ছে, ইসলামী চরমপন্থার কথা হচ্ছে। এই প্রসঙ্গগুলো কেন আসছে আসলে আপনি কি মনে করছেন, এবং এগুলো কতটুকু যৌক্তিক, অথবা এই ঝুঁকি অথবা সতর্কতার বিষয়গুলো আপনি কিভাবে দেখছেন জনাব সাইফুল হক? আপনাকে আরেকবার ধন্যবাদ জানাই। আমরা এবারকার এই 5 আগস্টের এই গণঅভ্যুত্থানের পরে এরকম একটা ধারণা তৈরি হয়েছে যে, এবং তার কিছুটা ভিত্তিও আছে, যে
এবারকার অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে এক ধরনের ইসলামীকরণের এক ধরনের বাতাবরণ তৈরি হয়েছে, ইসলামীকরণের এক ধরনের উত্থান ঘটেছে। আহ ইডিওলজির দিক থেকে, রাজনৈতিক দিক থেকে বা সামাজিক দিক থেকে এরকম একটা ধারণা, এবং এই ধারণা তৈরি হবার কারণ হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং পরবর্তীকালে এর সঙ্গে যুক্ত যারা আছেন এবং তাদের নানা কথাবার্তা, তাদের আচরণ, তাদের শব্দ বাক্য, তাদের বডি ল্যাঙ্গুয়েজ, এগুলোর মধ্য দিয়ে আর এরকম একটা ধারণা দেশের ভেতরে এবং ইন্টারন্যাশনাল গ্লোবাল মিডিয়াতে এরকম একটা ধারণা তৈরি হয়েছে। এবারকার অভ্যুত্থান কি বাংলাদেশে কি একটা সংগঠিত একটা ইসলামী দলগুলোকে অথবা এক ধরনের মৌলবাদী এক ধরনের উত্থান এটা ঘটলো কিনা, এবং উত্থানের মধ্য দিয়ে এক ধরনের জঙ্গিবাদের একটা জমিন পরোক্ষভাবে এটা তৈরি হচ্ছে কিনা। তো এটা ধরুন প্রথম দিকে 15 দিন 1 মাস এরকম একটা জায়গাটা ছিল, কিন্তু আমার মনে হয় ইতিমধ্যে 4 মাস পার হয়েছে। এ ব্যাপারে যে অতিশয়োক্তি, এ ব্যাপারে যে অনেক উদ্বেগ আশঙ্কাটা আমার মনে হয় গত 4 মাসের অন্তর্বর্তী সরকারের যে অভিযাত্রা, তাদের বিভিন্ন কার্যক্রম, তাদের পদক্ষেপ, বক্তৃতা, বিবৃতি, তাতে মানে খানিকটা উত্তর খানিকটা হয়েছে যে তাদের অন্যান্য ক্ষেত্রে হয়তো অনেক ঘাটতি আছে, দুর্বলতা আছে, অনেক অপারগতা আছে, কিছু স্ববিরোধিতা আছে, সমন্বয়হীনতা আছে। বাট অন্তর্বর্তী সরকার তারা এই ধরনের জঙ্গিবাদকে কোনো মদদ যোগাচ্ছেন এরকম কোনো বিষয় সম্ভবত বলা যাবে না, অথবা এখানে জঙ্গিবাদের উত্থানের কোনো জায়গাটা তৈরি হচ্ছে এরকম বলাটা যাবে না। তো আমি মনে করি সেদিক থেকে প্রফেসর ইউনূস মানে ইকোনমিস্ট পত্রিকার সাথে সাক্ষাৎকারে তিনি যেটা বলেছেন, আমি মনে করি তিনি বাংলাদেশের বাস্তবতাকে খানিকটা তিনি প্রতিনিধিত্ব করেছেন। আমাদের মানুষ ধর্মপ্রাণ, কোনো সন্দেহ নেই, কিন্তু আমাদের মানুষ বলতে পারেন, আমি বলবো ধর্মান্ধ নয়, অথবা ধর্মীয় কোনো জঙ্গিবাদী কোনো তৎপরতা, এটা বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ভাবে পৃথিবীর এখন নানা রাষ্ট্রে এ ধরনের ট্রেন্ড আছে, বিভিন্ন প্রবণতা আছে, গোষ্ঠী আছে, কিন্তু এটা কখনো রাজনৈতিক প্রবণতা হিসাবে, সামাজিক বা ইডিওলজিক্যাল বড় কোনো প্রবণতা হিসাবে বাংলাদেশে কিন্তু এটা এখনো পর্যন্ত সামনে আসেনি। তবে জমিনটা কিছুটা আছে এদিক থেকে। আমি হাসিনার 16 বছরে আমি অসংখ্য বক্তৃতা করেছি যে একটা বদ্ধ জলাশয়ে যেমন আপনি বহু ধরনের অনাকাঙ্ক্ষিত অনেক বিষয় জন্ম নেন। যখন একটা অবরুদ্ধ সমাজ থাকে, যে সমাজে গণতান্ত্রিক অধিকার থাকে না, গণতান্ত্রিক পরিসর থাকে না, গণতান্ত্রিক মূল্যবোধের চর্চা থাকে না, সেই সমাজে নানা ধরনের কুপমণ্ডুকতা বলতে পারেন, ধর্মান্ধতা বলতে পারেন, জঙ্গিবাদী মতাদর্শের যে চাষবাস, এটার জন্য এ ধরনের একটা পরিবেশটা কিন্তু অনেক বেশি উর্বর হয়। এর উত্তর কি? এর উত্তর হচ্ছে আপনি গণতান্ত্রিক পরিবেশ তৈরি করবেন, উন্মুক্ত পরিবেশ তৈরি করবেন, গণতান্ত্রিক পরিসরকে আপনি বৃদ্ধি করবেন, যেখানে ইডিওলজি, শিল্প, সাহিত্য, সঙ্গীত, বিজ্ঞান একটা মুক্ত সমাজে যখন চলে, একটা মুক্ত সমাজে যখন একটা মুক্ত যখন ডিসকোর্স চলে, এমনকি ইডিওলজি নিয়ে প্রশ্ন হতে পারে, এমনকি এখানে ধর্মীয় কোনো বিশ্বাস নিয়ে, ধর্মীয় কোনো পদ্ধতি নিয়েও একটা আলোচনা হতে পারে, কিন্তু এটা রাজনৈতিক প্রবণতা হিসাবে একটা জনগোষ্ঠীকে চিহ্নিত করার মতন আমি মনে করি বাংলাদেশে সেরকম কোনো তৎপরতা নেই। অতীতে আপনি খেয়াল করবেন, আমরা বিভিন্ন সময় কাজ দেখেছি, কিছু যে কাজ জঙ্গিবাদী তৎপরতা ছিল না সেটা বলবো না, কিন্তু সরকার নানাভাবে বাংলাদেশকে তারা আওয়ামী লীগ চিত্রিত করতে চেয়েছিল। আওয়ামী লীগ না থাকলে বাংলাদেশ পুরোপুরি জঙ্গিবাদী দেশে পরিণত হবে, আওয়ামী লীগ না থাকলে পুরোপুরি একটা মৌলবাদী, প্রায় একটা আফগানিস্তানের মতন একটা দেশে পরিণত হবে, এরকম একটা সংগঠিত প্রচার আওয়ামী লীগের থাকার পক্ষে যুক্তি হিসাবে, বিশেষ করে পশ্চিমা বিশ্বকে এরকম একটা বুঝ দেবার জন্য আওয়ামী লীগ একটা পরিকল্পিত একটা প্রচার, এটা কিন্তু এটা অব্যাহত ছিল। বাংলাদেশের ক্ষেত্রে আমি যেটা মনে করি যে এই এখানে সেই সম্ভাবনাটা এখানে নাই। আর আমরা ছাত্র তরুণরা যে বৈষম্য বিরোধী আন্দোলনের কথা বলেছেন, যেটা নিয়ে আমরা বলে আসছি বহুদিন থেকে, আমরা এমন একটা রাষ্ট্র, সরকার, সংবিধান তৈরি করতে চাই ধর্ম বিশ্বাসের জন্য, রাজনৈতিক বিশ্বাসের জন্য। রাষ্ট্র তার কোনো নাগরিককে তার সাংবিধানিক গণতান্ত্রিক অধিকারের ক্ষেত্রে কোনো বৈষম্য করবে না, তার কোনো মানবিক গণতান্ত্রিক অধিকারের, তার যেটা হক, তার যেটা ইনসাফ, সেক্ষেত্রে তারা কোনো বৈষম্যের জায়গাটা তৈরি করবে না। আমি মনে করি গত 4 মাসে সরকার অনেক দিকে মনোযোগ দিয়েছে, কিন্তু বৈষম্য বিরোধিতার
বৈষম্য বিলোপের ব্যাপারে সরকারের খুব একটা মনোযোগ কিন্তু দেখাটা যায়নি। আমি বরঞ্চ অন্য দিক থেকে এটা উদ্বিগ্ন। একটু আগে ডক্টর সুলতান মাহমুদ যে প্রসঙ্গটা উল্লেখ করছিলেন, প্রধান উপদেষ্টার বিশেষ রাজনৈতিক উপদেষ্টা বলে পরিচিত মাহফুজ যে ফেসবুকে যিনি যে স্ট্যাটাস দিয়েছেন, 2 ঘন্টা পরে তিনি যেটা প্রত্যাহার করে নিয়েছেন, এটা চূড়ান্ত দায়িত্বহীনতার একটা বহিঃপ্রকাশ। এবং এটা এটা বলছেন বাংলাদেশের, এটা বরঞ্চ ভারতের, যে ভারত আমার একটা বৈরী প্রতিবেশী, যে ভারত এই ধরনের ইস্যুর জন্য যারা তৈরি থাকে তাদের হাতে বরঞ্চ বড় একটা হাতিয়ার মাহফুজ আলম তিনি কিন্তু সেটা কিন্তু দিয়ে দিয়েছেন। এবং এবং এটা যখন তিনি একটা সরকারে থাকেন, বিশেষ উপদেষ্টার মর্যাদায় যখন তিনি থাকেন, এটা সরকারেরও এক ধরনের পরোক্ষ আহ এটা মতামত কিনা ইঙ্গিত কিনা এই প্রশ্ন কিন্তু যে কোনো নাগরিক কিন্তু এটা কিন্তু আনতে পারে। সুতরাং আপনি ব্যক্তি হিসেবে যেটা আপনি বলতে পারেন, যখন আপনি সরকারে যান তখন আপনি কিন্তু আপনার একটা ঐক্যবদ্ধ বা একটা সমষ্টিগত ধ্যান ধারণার বাইরে যে আপনার ব্যক্তি কি মনে করলেন, আপনি যা খুশি তাই মনে, এরকম কিন্তু হতে পারে না। মাহফুজ আলম আরো কিন্তু বিভিন্ন সময় বেশ কিছু বক্তব্য দিয়েছেন যেগুলো কিছুটা বিভ্রান্তি তৈরি হয়েছে, প্রশ্ন তৈরি করেছে, এবং এবং কিছু কিছু ক্ষেত্রে উস্কানিও কিন্তু তৈরি করেছে। আসলে তিনি যদি এসব তৎপরতা বন্ধ করতে না পারেন, তার উচিত হবে এই দায়িত্ব থেকে তিনি পদত্যাগ করে বরঞ্চ তিনি রাজনৈতিক মাঠে তিনি আসতে পারেন, তার নিজস্ব ইডিওলজি নিয়ে, তার পলিটিক্স নিয়ে, তার রাজনৈতিক সংগঠন নিয়ে। এটা হলে কি সরকার বিতর্কের মধ্যে পড়ে, সরকার অপ্রয়োজনে বোঝা সরকারের ঘাড়ে চাপে। এবং ভারতের মতন এরকম একটা বাংলাদেশ বিরোধী এরকম একটা রেজিমকে আপনি কিন্তু বাংলাদেশ বিরোধী তৎপরতা চালানোর জন্য ভারতে এবং গ্লোবালি আপনি কিন্তু বড় একটা কিন্তু কাঁচামাল হাতিয়ার কিন্তু আপনি কিন্তু দিয়ে দিচ্ছেন। সুতরাং এগুলো এগুলো অত্যন্ত, আমি বলি, খুবই কাণ্ডজ্ঞানহীন ব্যাপার এটা দাঁড়িয়ে যাচ্ছে। এরকম কোন নাগরিক ভাবতেও পারেন, সেটা নিয়ে আমার বড় কোনো আপত্তি নেই। তিনি বই লিখতে পারেন, থিসিস করতে পারেন, তিনি জনসভা করতে পারেন, তিনি অনেক কিছু করতে পারেন, কিন্তু এগুলো কিন্তু সরকারি থেকে করতে পারেন না। আর আমি লক্ষ্য করেছি সরকারের দিক থেকেও কিন্তু অনেক ব্যাপারে তারা বক্তব্য বিবৃতি দেন, কিন্তু এ ব্যাপারে অন্তর্বর্তী সরকার থেকে বেশ কদিন পার হলো এখনো কিন্তু কোনো বিবৃতি আমরা কিন্তু লক্ষ্য করিনি। সুতরাং সরকারের উচিত হবে সরকারকে বিপন্ন করে, বিপর্যস্ত করে, বিতর্কিত করে, প্রশ্নবিদ্ধ করে, এটা যেই হোক না কেন তারা কিন্তু সরকারের মধ্যে থেকে কিন্তু তারা কিন্তু করতে পারেন না। এ ব্যাপারে উচিত হবে প্রফেসর ইউনূস সরকারের তার ব্যাপারে পরিষ্কার স্ট্যান্ড তাদের কিন্তু নেওয়া আর কি। সুতরাং এটা যদি করতে না পারলে তাহলে কিন্তু আমরা কিন্তু আর অপ্রত্যাশিত অনেকগুলো ঘটনার আমরা কিন্তু মুখোমুখি আমরা কিন্তু হয়ে যাব আর কি। জি ঠিক আছে, আমি শেষ শেষ যে কথা বলতে চাই, আমি মনে করি যে আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ সময় আমরা পার করছি। আমরা ভারতের সাথে কি, আমরা কি মারামারি করতে চাই, আমরা কি যুদ্ধ করতে চাই? আমরা নিশ্চয় মারামারি করতে চাই না, যুদ্ধ করতে চাই না। একবিংশ শতাব্দীতে প্রতিটা রাষ্ট্র তার একটা কম্পারেটিভ, তার যে অ্যাডভান্টেজ থাকে, পরস্পরের প্রতি আমাদের যে নির্ভরশীলতা থাকে, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক বহুমাত্রিক সম্পর্ক থাকে, এই সম্পর্কটা মর্যাদার সাথে, যোগ্যতার সাথে একটা ডিপ্লোম্যাটিক্যালি কিভাবে আপনি ডিল করবেন, এটা কিন্তু অত্যন্ত প্রজ্ঞা এবং দূরদর্শিতার বিষয়। ভারতকে আমরা যে মেসেজটা দেওয়ার চেষ্টা করেছি, 5ই আগস্টের পরে আগের জমানার মতন বাংলাদেশকে দেখলে চলবে না। আমরা আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থের নিরিখে আমরা সমস্বার্থের ভিত্তিতে আমরা ভারতের সাথে দ্বিপাক্ষিক সমস্যাগুলো সমাধান করতে চাই। কোনো ক্ষেত্রে উত্তেজনা আমরা বাড়িয়ে তুলতে চাই না। আপনি খেয়াল করবেন চট্টগ্রামে সাইফুল ইসলাম আলিফ হত্যার পরে বাংলাদেশের মানুষ যে অসাধারণ ধৈর্যের পরিচয় দিয়েছে, আশঙ্কা ছিল একটা সহিংসতার, একটা ধর্মীয় দাঙ্গার একটা আশঙ্কা ছিল, কিন্তু আমরা যে অসাধারণ ধর্মীয় সম্প্রীতির পরিচয় দিয়েছি, এটাই আমাদের শক্তি, এটাই আমাদের অর্জন, এটাকে আমাদের রক্ষা করতে হবে। সুতরাং সংশ্লিষ্ট সবাইকে অনেক দায়িত্বশীল আচরণ কিন্তু সেখানে করাটা অত্যন্ত জরুরি। জি, আপনাকে ধন্যবাদ। অবশ্যই আমি সময় পেলে আপনার কাছে আবারও একবার আসবো। আমি একটু ডক্টর সুলতান মাহমুদ এই প্রসঙ্গ ধরি, আমি একটু যাই। জামায়াত ইসলামের যে আমির ডক্টর শফিকুর রহমান তিনি বলেছেন যে দেশে মেজরিটি মাইনরিটি বলে কিছু নেই। তিনি সবাই বলেছেন যে সবাই দেশের নাগরিক এবং সবাই সমান। সেটি একটি বিষয়। আমরা আসলে যে বিষয়টি আলোচনা করছিলাম, সাইফুল হক বলছিলেন এই যে ইস্যুটি, এইখানে আমি আপনার কাছে আসলে যে প্রশ্নটি রাখতে চাই তা হচ্ছে ধর্মভিত্তিক রাজনীতি এবং যদি বলি ধর্ম নিরপেক্ষতার যে বিষয়টি, এটি একটি আরেকটির থেকে আসলে কতটুক দূরে, নাকি একটা থাকলে মানে একই সাথে দুইটা বিষয় ধারণ করা যায় বা মেনটেন করা যায়, আপনি কি মনে করেন?
আম, আসলে চমৎকার প্রশ্ন করেছেন আপনি। আমরা জানি বাংলাদেশে কিন্তু বরাবরই রাজনীতি রাজনৈতিক দলগুলোর কিছু আদর্শ রয়েছে। সে আদর্শগুলোকে যদি আমরা খেয়াল করি তাহলে দেখবো যে এখানে কিছু রাজনৈতিক দল সুস্পষ্টভাবে ধর্মভিত্তিক রাজনীতি করে যাচ্ছেন এবং তারা ধর্মকেই ব্যবহার করে রাজনীতি করার আহ, মূল প্রবণতা তারা অব্যাহত রেখেছেন। আমরা জানি যে জামাত ইসলাম সহ বেশ কিছু রাজনৈতিক দল আছে যারা তাদের রাজনৈতিক দলের গঠনতন্ত্রে সুস্পষ্টভাবে ধর্মের বিষয়টি স্পষ্ট করা রয়েছে। এবং এতে করে জানি যে আমাদের দেশের রাজনৈতিক দলগুলো, যে রাজনৈতিক যতগুলো দল আছে এই দলগুলো কিন্তু দুইটা ধারায় বিভক্ত। অর্থাৎ কিছু রাজনৈতিক দল স্পষ্টভাবে ধর্মনিরপেক্ষ রাজনীতিতে বিশ্বাস করে এবং কিছু রাজনৈতিক দল একদম স্পষ্টভাবে ধর্মভিত্তিক রাজনীতিকেই বিশ্বাস করে। যার ফলে এখানে একটা ডিভাইডেশন থেকেই গেছে। এখানে আমরা যতই প্রচেষ্টা চালাই না কেন, যেমন জামাত ইসলামের আমির বলেছেন যে এখানে মেজরিটি বা মাইনরিটি বলতে কিছু নেই। কিছু নেই। কথাটা কথাটা খুব তত্ত্বগতভাবে খুব সুন্দর কথা, কিন্তু বাস্তবে এই কথাটা মেনে নিয়ে রাজনীতি করার মানসিকতা এবং তাদের রাজনৈতিক দলের গঠনতন্ত্রের যে ছোঁয়াগুলো আমরা দেখতে পাই, সেই জায়গাতে কিন্তু পরিষ্কারভাবে ইনক্লুসিভনেস সেখানে নাই। সেখানে কিন্তু আমরা খেয়াল করি না। এবং সেখানে যদি আমরা দেখি যে যেমন আমাদের দেশে কিন্তু স্পষ্টভাবে একটা আমরা জানি যে মুসলিমরা এখানে সংখ্যাগরিষ্ঠ, নিঃসন্দেহে প্রায় 90% মানুষ এখানে মুসলিম এবং বাকিরা যারা সংখ্যালঘু। তো এইখানে কিন্তু সংখ্যালঘুদের নিয়ে একটা রাজনীতি হয় সবসময়। সংখ্যালঘুরা কাদেরকে সাপোর্ট করবে, কিভাবে সাপোর্ট করবে, কোন কোন অ্যাঙ্গেলে সাপোর্ট করবে, সেটা কিন্তু কাজে লাগানো হয় রাজনীতিতে। এবং ভোটের রাজনীতিতে আমরা জানি যে ভোটের রাজনীতিতে সংখ্যালঘুদের একটি নির্দিষ্ট চয়েস রয়েছে। চয়েসটা হয়তো আমরা প্রকাশ করতে পারি আর না পারি, একটা 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 স্পষ্ট ভাবে একটা ব্রড সেন্সে তাদের একটা চয়েস রয়েছে। এবং সেইটা জামাত ইসলাম বা অন্য রাজনৈতিক দলগুলো সেটাকে কিভাবে দেখে তার উপরে নির্ভর করে কিন্তু রাজনৈতিক প্রবণতা বা রাজনৈতিক সংস্কৃতির ধরন কেমন হবে। তো যার ফলে আমরা দেখেছি, যেমন এর আগে আমরা দেখেছি বাংলাদেশের সংবিধানে পর্যন্ত কিন্তু ধর্মের কিছু বিষয় যুক্ত করা হয়েছিল। এবং আমরা জানি যে যেমন রাষ্ট্র পরিচালনার মূলনীতি, সেখানে কিন্তু ধর্মনিরপেক্ষতাকে বাদ দিয়ে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস এই এই সেন্টেন্সটা যুক্ত করা হয়েছিল। তাহলে কিন্তু আপনি দেখেন স্পষ্টভাবে কিন্তু আমরা দেখি যে ধর্মনিরপেক্ষতা একজন কিছু কিছু রাজনৈতিক দল কেটে দিতে চায়। আর এটা কেটে দিয়ে কি কি যোগ করতে চায়? আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস। আবার আমরা কিন্তু দেখেছিলাম যে আমাদের সংবিধানটা যেটা আসলে সবার জন্য, যেমন জামাত ইসলামের আমি যেটা বলেছেন যে মেজরিটি মাইনরিটি নাই, কিন্তু সংবিধানে যদি আমরা কিছু জিনিস যুক্ত করে দিই তখনই কিন্তু মেজরিটি মাইনরিটির প্রশ্ন এসে যায়। যেমন দেখেন যে আমরা জানি যে রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানে যুক্ত করা রয়েছে। আমি উইথ ডিউ রেসপেক্ট বলতে চাই যে এইখানে কিন্তু মানে আমাদের বাংলাদেশে যদি আসলে সবাই সমান নাগরিক হয় তাহলে কিন্তু এই প্রসঙ্গটি একটা একটা ন্যায্য প্রশ্ন হয়ে দাঁড়ায় যে এখানে এই বিষয়টা কিভাবে আসে। তারপরে আরো অনেক কিছু বিষয় রয়েছে যার ফলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু ধর্মনিরপেক্ষতা এবং ধর্মভিত্তিক সুস্পষ্টভাবে দুইটা ধারা রয়েছে। তো এখন যদি আমরা এই জায়গাটাকে চেঞ্জ করি, আমাদের মানসিকতা যদি কিছুটা চেঞ্জ হয় যে আমরা ধর্মকে বাদ দিয়ে ধর্মকে ব্যবহার না করে রাজনীতিতে এগিয়ে যেতে চাই, অর্থাৎ কেউ ধর্মভিত্তিক রাজনৈতিক দল থাকতে পারে অথবা ধর্মের ছোঁয়া থাকতে পারে, কিন্তু সেটাকে যদি তারা একটু মিনিমাইজ করে রাজনীতিকরণের জায়গায় ধর্মকরণটাকে না আনে, তাহলে কিন্তু আমাদের দেশের রাজনীতিটা আরো সুন্দর এবং সুস্পষ্ট হবে। এবং একটু আগে আমাদের আলোচনায় আসছে যে প্রফেসর ইউনূস সাহেব কিন্তু বলেছেন যে বাংলাদেশে এরকম কোনো সম্ভাবনা নাই। তো অবশ্যই উনার জায়গা থেকে উনি ন্যায্য কথাই বলেছেন। কিন্তু আমরা জানি যে বাংলাদেশে যখন এই ধরনের অবস্থা তৈরি হয়, অর্থাৎ যখন রাজনৈতিক দলগুলো ক্ষমতায় থাকে না, অন্তর্বর্তীকালীন সরকার থাকে অথবা একটা বিশেষ দীর্ঘ সময়ের রাজনৈতিক ক্ষমতার পট পরিবর্তন হয়, তখন কিন্তু একটা তৃতীয় পক্ষ অথবা চরমপন্থা একটা পক্ষ যারা দেশটাকে অর্থাৎ ওই দেশে সুযোগ নিতে চায়। কারণ জি। আমরা জানি যে গ্লোবালি
একটি জঙ্গি তৎপরতা বাংলাদেশে রয়েছে, সেটা আমরা আওয়ামী লীগের সময়ও দেখেছি, বিএনপির আমলে দেখেছি, বা এখনো যে সেই তৎপরতা নেই ভিতরে ভিতরে তা কিন্তু নয়। জি, তো ডক্টর কাজে সুলতান আমাদেরকে মাহমুদ। মনে রাখতে হবে যে ধর্ম নিরপেক্ষতা বা ধর্মভিত্তিক বিষয়গুলো আসলে যতটা না তাত্ত্বিক ততটা হচ্ছে বাস্তবে প্রয়োগের ব্যাপার। জি, আপনাকে ধন্যবাদ। আমরা সময় আমাদের শেষের দিকে, আমি খুব ছোট করে আপনাদের দুজনের কাছে একটি বিষয় নিয়ে একটু আসবো। যে একটি বিষয় হচ্ছে যে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তিনি বলেছেন যে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় রাজনৈতিক দল হলে সরকারের গ্রহণযোগ্যতা নষ্ট হবে। এটি মূলত জাতীয় নাগরিক কমিটি থেকে অথবা জাতীয় নাগরিক কমিটি যে রাজনৈতিক নতুন দল আনার ঘোষণা দিয়েছে, সামনে আসবে তারা বলছেন, সেই প্রসঙ্গে তিনি এই বিষয়টি বলেছেন। সাথে আমি একটু যুক্ত করে দিই, যেহেতু আমাদের সময় কম। আরেকটি বিষয় হচ্ছে যে অন্তর্বর্তী সরকারের প্রতি শুরু থেকেই আমরা দেখেছি যে সমর্থন আস্থা প্রকাশ করে এসেছে বিএনপি সহ যে রাজনৈতিক দলগুলো আছে, সবাই অন্তর্বর্তীকালীন সরকারের উপর আস্থা প্রকাশ করে এসেছে। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে সরকারের পক্ষ থেকে বিভিন্ন রাজনৈতিক দল, যদি স্পেশাল বলি বিএনপি সহ, অনেকেই বলছে যে নির্বাচনের সুস্পষ্ট সময়সীমা তারা পাচ্ছে না এবং এই ব্যাপারে তাদের প্রত্যাশা পূরণ হচ্ছে না। তো এখানে বিষয় হচ্ছে যে আপনারা কি মনে করছেন যে সাইফুল হক, যে অন্তর্বর্তী সরকারের প্রতি আপনাদের রাজনৈতিক দলগুলোর, আপনাদের এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর আপনারা প্রতিদিন দেখছেন, মনোভাব কি কিছুটা বদলাচ্ছে? যে আস্থার জায়গাটা একদম শুরুতে ছিল সেই জায়গাটা কি কোথাও ঘাটতি হচ্ছে? এবং সেই সাথে নতুন রাজনৈতিক দল আসার যে প্রেক্ষাপট, সেটাকে কিভাবে দেখছেন? যদি একটু ছোট করে আমাকে 2 মিনিটে বলতেন সাইফুল হক। আপনার সাউন্ডটা বন্ধ করা সম্ভবত সাইফুল হক। হ্যাঁ, জি, আমি আমি আপনার প্রথম অংশে যেটা বলতে চাই সেটা হলো যে ছাত্ররা যদি একটা আলাদা রাজনৈতিক দল করতে চায়, আলাদা কোনো প্ল্যাটফর্ম করতে চাইলে তাকে আমি উষ্ণভাবে তাকে স্বাগত জানাতে চাই। যে কোনো নাগরিকের যে কোনো অংশের তো রাজনৈতিক দল করবার সুযোগ আছে এবং তার সে অধিকার আছে। কিন্তু কিন্তু হয় যে তারা যদি সরকারের থেকে যদি এই দলটা করতে চান, সরকারও আছেন, সরকার রাষ্ট্রীয় সুযোগ সুবিধা বাতাবরণ বা বহু ধরনের মদত নিয়ে তারা যদি একটা রাজনৈতিক দল তৈরি করতে চান, তাহলে কিন্তু সেই দলের কি দাঁড়াবে আমাদের অতীত অভিজ্ঞতা কিন্তু খুব সুখকর নয়। আমি সেদিক থেকে, কারণ এই সরকার চরিত্রগতভাবে হচ্ছে একটা নন পার্টিজান, একটা ইন্টারিম গভর্নমেন্ট, একটা নির্দলীয়, একটা অদলীয় চরিত্রে একটা নিরপেক্ষ সরকার। বিশেষ কোনো মতাদর্শ, বিশেষ কোনো দলকে তারা যদি পক্ষপাতদুষ্ট হয়ে যান তাদের দ্বারা, তাহলে সরকারের নিরপেক্ষতার কিন্তু প্রশ্নবিদ্ধ হবে। অন্তর্বর্তী সরকার নিজেই যদি প্রশ্নবিদ্ধ হন, তাহলে তাদের অধীনে আগামী সম্ভাব্য জাতীয় নির্বাচনে কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে পড়ার ঝুঁকি থাকবে। এতে সমস্যাটা কয়েক রকমের। প্রথমত, আমাদের এখানে কিংস পার্টির অভিজ্ঞতাটা খুব ভালো না। ছাত্ররা যদি আলাদা দল করতে চান, যেটা আমি বলেছি, স্বাগত জানাতে পারবো। বরঞ্চ তাহলে উচিত হবে সরকার থেকে বেরিয়ে এসে, সরকারের বাতাবরণ থেকে বেরিয়ে এসে তারা যদি ইন্ডিপেন্ডেন্টলি কোনো পলিটিক্যাল পার্টি, কোনো পলিটিক্যাল প্ল্যাটফর্ম ডেভেলপ করতে চান, আমি মনে হয় তাকে আমরা ইতিবাচক ভাবে তাকে আমরা অনেকেই তাকে দেখতে চাইবো। এতে সমস্যা হবে, তারা যদি আবার সরকার থেকে করতে চান, সরকার বিতর্কিত হবে, প্রশ্নবিদ্ধ হবে এবং সরকার কিন্তু আবার রাজনৈতিক দলগুলোর কিন্তু এক ধরনের বিরোধিতার মুখে কিন্তু পড়ে যাওয়ার আশঙ্কা আছে। আর গুরুত্বপূর্ণ হলো আমাদের অভ্যুত্থানে অংশগ্রহণকারী যে ছাত্ররা, তাদের ধরুন তাদের একটা বড় সম্ভাবনা আছে। তো তারা যদি বরঞ্চ বাইরে এসে তারা যদি সরকারের থেকে দলটা করতে চান, সম্ভাবনা অনেকখানি কিন্তু নষ্ট হয়ে যাবার ঝুঁকি থাকবে। মানুষ মনস্তাত্ত্বিক ভাবে এ ধরনের দলকে কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু গ্রহণ করতে অভ্যস্ত না। আরেকটা আপনি যেটা বললেন, এই তৎপরতা, আর তারা যে ইতিমধ্যেই নির্বাচনের ব্যাপারে তারা যে একটা ধারণা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান, আমরা সেই ধারণা, এমনকি তারা একটা জাতীয় ঐক্যমত্যের সংক্রান্ত কমিশনের ব্যাপারে তিনি যে প্রস্তাব দিয়েছেন, ইতিমধ্যে তাকেও আমিও স্বাগত জানিয়েছি, গণতন্ত্র মঞ্চ থেকেও তাকে আমরা স্বাগত জানিয়েছি। কিন্তু যেটা বলতে চাই যে তারা আসলে সময়টা কি 1 বছর লাগবে, না 6 মাস লাগবে, না আরো 2-1 মাস বেশি লাগবে, এটা নির্ভর করবে নির্দিষ্টভাবে কাজগুলো কি কি করার আছে। কাজগুলো করবার ক্ষেত্রে কি কি জরুরি কাজগুলো সম্পন্ন করে জাতীয় নির্বাচন করতে চাই, যদি সেটা নির্ধারণ করা যেত, সময়টার ব্যাপারে আমরা পরিষ্কার করে বলতে পারতাম। আমি যেটা মনে করি, বাংলাদেশে এখন যে পরিস্থিতি দাঁড়িয়েছে, একটা অনির্বাচিত সরকার যদি অনিশ্চিত সময়ের জন্য থাকে, ভেতরে বাইরে বহুমুখী যে ষড়যন্ত্রমূলক তৎপরতা, সরকার কিন্তু ঝুঁকিতে পড়ে যাবার আশঙ্কা আছে। গোটা দেশটাও কিন্তু বহুমাত্রায়
ঝুঁকির মধ্যে পড়বার আশঙ্কাটা বাড়বে। জি এজন্য সরকার উচিত হবে বিরোধী দলগুলোকে আস্থায় নিয়ে আলাপ আলোচনা করে জি সম্ভব প্রয়োজনীয় জনাব সাইফুল হক, সংস্কার আগামী বছরের মধ্যেই জাতীয় নির্বাচনটা সম্পন্ন করা, এবং জাতীয় নির্বাচন করে তারা যদি বেরিয়ে যেতে পারেন, বাংলাদেশের মানুষ সরকারকে সাধুবাদ জানাবে। জি জনাব সাইফুল হক, আপনাকে অনেক ধন্যবাদ। ডক্টর সুলতান মাহমুদ, আমাদের সময় একদম শেষ, আমি খুবই দুঃখিত। নিশ্চয়ই এই বিষয়গুলো নিয়ে তো আরো অনেক আলোচনা হবে, আপনার কাছেও একই প্রশ্ন থাকবে, আপনার কাছ থেকেও আমরা শুনবো, কিন্তু আজকে আর সময় দিতে পারছি না, আমরা অতিরিক্ত সময় আলোচনা করছি। এবং সাইফুল হক, আপনাকে অনেক ধন্যবাদ। ডক্টর সুলতান মাহমুদ, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। নিশ্চয়ই অন্য কোনো দিন আপনার সাথে দেখা হবে, আমাদের দর্শক আপনাদের মূল্যবান কথা শুনতে পারবে। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আজ এই পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।